দীর্ঘশ্বাস ফেলে বলল, মিষ্টি কোনো চাইল্ড হাউসে থাকে না, তাই না মামা? আপনি ওকে সরিয়ে দিয়েছেন। কোথা থেকেও? বড় মামা থতমত খেয়ে গেলেন। আতঙ্কে সাদা হয়ে গেল মুখ। অবাক হয়ে খেয়াল করলেন এই 2 দিনের বাচ্চা ছেলেটাকে খানিক সমীহ করছে তার মন। নাদিম শক্ত চোখে চেয়ে রইল। বোনের প্রতি প্রগাঢ় কোনো টান কোনো কালেই উপলব্ধি করেনি সে। সঙ্গত কারণে তার সুখ দুঃখের কথাও কখনো চিন্তা করা হয়নি। তবু আজ হঠাৎ ভীষণ রাগ লাগছে তার। সামনে বসে থাকা লোকটিকে রড দিয়ে পিটিয়ে চামড়া ফাটিয়ে দেওয়ার এক দুর্দম ইচ্ছে যাচ্ছে। বিষণ্ণ সন্ধ্যা মিলিয়ে রাত নেমেছে শহরে। শরতের ঝিরিঝিরি বাতাসে উঠছে পূজার খয়েরি শাড়ির আঁচল। গোছালো চুলগুলো ক্ষণে ক্ষণে আছড়ে পড়ছে ক্লান্ত ও সুন্দর মুখটিতে। চাঁদের আলোয় মোমের পুতুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে তার নিখুঁত মুখশ্রী। তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার দিকে মগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সুপুরুষ এক যুবক। প্রিয়তমার মুখের প্রতিটি ভাত যেন গুনে গুনে মুখস্থ করছে সে। পূজা কৌতূহলী দৃষ্টিতে চারিপাশে চোখ বুলাচ্ছিল। বেখেয়ালি হাতে অগোছালো চুলগুলো গোছাতে গোছাতে বলল, অন্তদাদের ছাদটা বেশ খোলামেলা, বাতাস হয় খুব। আমার খুব পছন্দ হয়েছে। রঞ্জন রেলিংয়ে ঠ্যাস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। আমারও খুব পছন্দ হয়েছে। পূজা বুঝতে না পেরে ভ্রু কুচকালো। ভ্রু উঁচিয়ে বলল, কি? তোমাকে। রঞ্জনের ঠোঁটে প্রসন্ন হাসি। পূজা হেসে অন্যদিকে তাকালো। রঞ্জন বুক ভরে শ্বাস টেনে নিয়ে পূজার সামনে এসে দাঁড়ালো। রঞ্জনকে কাছাকাছি দাঁড়াতে দেখে চোখ তুলে তাকালো পূজা। চোখে তার হাজার খানেক প্রশ্ন। দমকা বাতাসে একগাছি চুল আছড়ে পড়ল পূজার কপালে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে সম্মোহিত ও মুগ্ধ চোখে চেয়ে রইল রঞ্জন। হাত বাড়িয়ে রঞ্জনের চুলগুলো গুছিয়ে দিতে দিতে কপাল কুচকালো পূজা। আদুরে কণ্ঠে বলল, কি দেখছো, কি হয়েছে? রঞ্জন জবাব দিল না। আগের মতোই নির্নিমেষ চেয়ে থেকে হঠাৎ এক অদ্ভুত কাজ করে বসলো। পকেট থেকে সিঁদুর কৌটা বের করে পূজার সিঁথি রাঙালো গাঢ় সিঁদুরের রেখায়। মোমের মতো ফর্সা খাড়া নাকে উজ্জ্বল হয়ে উঠল সিঁদুরের লাল রং। মুখটিতে ভর করলো গাঢ় মায়া। কপালে সিঁদুর ল্যাপটানো প্রিয়তমাকে হঠাৎই প্রতিমা বলে বোধ হলো তার। লুকায়িত সৌন্দর্যটুকু ডানা মেলে ঝলসে দিতে চাইল তার গাঢ় দৃষ্টি সম্মোহিত মন। পূজার হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে পূজার ডান হাতটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। খুব মনোযোগ দিয়ে হাতের চুড়িগুলো গুনার চেষ্টা করলো। প্রতিটা চুড়ি আলাদা করতে করতে নিরবিচ্ছিন্নভাবে বলতে লাগলো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। রঞ্জনের দিকে চেয়ে থাকা পূজার দৃষ্টিটা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। হতভম্ব ভাব শেষে ফুটলো গাঢ় কোমলতা, তারপর দীর্ঘ বিচ্ছেদের অসহনীয় সুর। এতদিন কঠোর নিয়মে সামলে রাখা পূজা এবার ডুকরে কেঁদে উঠল। রঞ্জন বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁপে কেঁপে উঠল। রঞ্জন আলতো হাতে সামলে নিল তাকে। ভালোবাসার প্রতিমাটিকে বুকের সাথে লেপটে নিয়ে ঘন চুলে ঠোঁট চোয়ালো। ভীষণ আবেগ নিয়ে বলল, ভালোবাসি। পূজার কান্নার আওয়াজ দৃঢ় হলো। 2 হাতে খামচে ধরল রঞ্জনের পাঞ্জাবি, যেন ছেড়ে দিলে ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে অনেক দূর দেশে। রঞ্জনের ভারী পাপড়ি খানিকটা ভিজে উঠল কি হয়তো। সিক্ত কণ্ঠে বলল, তোমাকে বুক পকেটে ক্যারি করার ক্ষমতা থাকলে দুর্দান্ত হতো পূজা। বিশ্বাস করো, বুক পকেটে খুব যত্ন করে লুকিয়ে রাখতাম তোমায়। হঠাৎ হঠাৎ বের করে মন ভরে দেখতাম, অল্প একটু দুষ্ট আদর করতাম, ইচ্ছে মতো ভালোবাসতাম, তারপর আবারও লুকিয়ে রাখতাম বুক পকেটের এক কোনায়। তোমার থাকবে নাকি সব পারে। দিদি বলো তো, আমায় এমন ক্ষমতা? আমার খুব দরকার তোমায়, খুব বেশি দরকার। পূজা মাথা তুলে তাকালো। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে ভ্রু কুচকালো। ঠাকুর শুধু আমার, তোমার নয়? আমার নয়। আবার ওসবে বিশ্বাস নেই। তাহলে সিঁদুরে বিশ্বাস কি করে এলো? সিঁদুরটা তো তোমার বাবার জন্য। সুন্দরী বউ রেখে দেশ ছাড়ছি, সিকিউরিটির জন্য প্রয়োজন আছে না? সিঁদুর পরিয়ে সিলগালা করলাম, ছবি তুলে দলিল করবো। সেই দলিল তোমার বাবাকে হোয়াটসঅ্যাপ করে ট্যাগ মার্কে লিখবো, রঞ্জনের ব্যক্তিগত জিনিস। পূজা চোখ ছোট ছোট করে বলল, সব সময় ফাজলামো না? রঞ্জন হেসে ফেলল। পূজাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর আমি সিরিয়াস। পূজা প্রত্যুত্তর না করে চুপ করে পড়ে রইল বুকে। রঞ্জন জোরালো শ্বাস নিয়ে কৌতুক মাখা কণ্ঠে বলল, এখন একটু কেঁদে নতো। কাল এয়ারপোর্টে কিন্তু কান্নাকাটি চলবে না। কান্নাকাটি চলবে না আগামী 5 বছর। আমি ফিরলে আমাকে জড়িয়ে ধরে বাঘই কান্না করবে। আজ ফার্স্ট রাউন্ড। স্টার্ট স্টার্ট। পূজা হেসে ফেলল। পর মুহূর্তে বাস্তবিকই কেঁদে কেটে ভাসিয়ে দিল রঞ্জনের বুক। সারাদিন যে থমথমে কান্না নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা যেন বুক বেয়ে বেরিয়ে এলো এবার। রঞ্জনের হাতের বাঁধন শক্ত হলো, ঠোঁট দুটো নিবদ্ধ হলো প্রেয়সীর কপালে। ফিসফিস করে বলল, তুমি তো আমায় সিলগালা করলে না পূজা?
ঠিক সেই সময় বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা লম্বাকৃতি ছায়া। ল্যাম্পপোস্টের ফিকে আলোয় ক্লান্ত দেখালো তার মুখ। রাস্তার পাশে শুয়ে থাকা নেড়ি কুকুর দুটো ঘেউ ঘেউ করে এলাকা মাথায় তুলল। রূপালী চাঁদটা কারো ভালোবাসার সাক্ষী হয়ে লাজুক মুখ লুকালো শরতের শুভ্র মেঘের ছায়ায়। কালো পাঞ্জাবি গায়ে ক্লান্ত যুবকটি বাড়িতে প্রবেশ করতে ঝিমিয়ে থাকা আড্ডাটা মাথা চাড়া দিয়ে উঠল। 11 ঘরে পৌঁছে যাওয়া ঘড়ির কাঁটাটা যেন নিমিষেই সন্ধ্যেতে নেমে এলো। উচ্ছ্বসিত কলরবে মুখরিত হলো বন্ধুমহল। মেয়েটা যখন মারা গেল তখন ঘড়িতে 12টা কি 1টা বাজে। অ্যাক্সিডেন্ট কেস। 10 দিন হাসপাতালে ভর্তি থেকে 11 দিনের মাথায় মৃত্যু। আরফান যখন শেষবার চেক আপ করলো তখন মেয়েটা বেঁচে ছিল। লাইফ সাপোর্টে নিঃশ্বাস চলছে। ক্লিনিক্যালি ব্রেন ডেথ। বাঁচার সম্ভাবনা ক্ষীণ। আরফান মৃত্যু দেখে অভ্যস্ত। নিজের পেশার খাতিরে প্রতিদিন অসংখ্য মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সে। এই সকল মৃত্যু খুব একটা স্পর্শ করে না তাকে, মানসিক পীড়া দেয় না। কিন্তু এবার ব্যতিক্রম কিছু ঘটলো। চেক আপ শেষে মেয়েটি স্বামীকে যখন চেম্বারে ডেকে বলল, রোগীর বাঁচার আশঙ্কা কম, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকার চেষ্টা করুন। 1-2 ঘন্টার মাঝে খারাপ কোনো সংবাদ শুনতে হতে পারে। আপনারা চাইলে এখনো লাইফ সাপোর্টে রাখতে পারেন, তবে লাভ বিশেষ হবে বলে মনে হয় না। আরফান কথাগুলো খুব প্রফেশনালি বলেছিল, সবসময় যেমন বলে ঠিক সেভাবেই। কিন্তু সামনে বসা ছেলেটির হতভম্ব অসহায় দৃষ্টি যেন তার মনের কপাটে শক্ত এক আঘাত হানল। পুরোটা সময় ছেলেটি দিশেহারা চোখে আরফানের মুখের দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না। একসময় আরফানের সন্দেহ হলো ছেলেটা তার কথা শুনছে তো। আরফান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আপনি ঠিক আছেন? ছেলেটা এক দৃষ্টিতে চেয়ে রইল ঝকঝকে পরিষ্কার গ্লাসটির দিকে। জবাব দিল না। আদৌ কিছু বুঝতে পারছে বলেও মনে হলো না। ছেলেটার চোখে মুখে অসহায়ত্ব দিশেহারা ভাব দেখে জানে না কেন হঠাৎ নম্রতার মুখটা ভেসে উঠল আরফানের চোখে। বুকে স্পষ্ট এক ব্যথা তরতর করে বাড়তে লাগলো। ছেলেটা উদ্ভ্রান্তের মতো চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেও সেই ব্যথাটা রয়ে গেল। মাংস খামচে বসে রইল আরফানের বুকে। শুরু হলো অস্থিরতা। বিস্ময় নিয়ে খেয়াল করলো গোটা ডাক্তারি জীবনে এই প্রথম কোনো রোগীর মৃত্যুতে কাঁদতে ইচ্ছে করছে তার। কিন্তু এমনটা তো হওয়ার কথা না, হয়নি কখনো। তবে আজ কেন? আরফান অস্থিরতায় হাঁসফাঁস করে, কাজে মন বসে না। ঘুরে ফিরে মনে পড়ে যায় মৃত মেয়েটার কথা। সেই মুখটা যদি নম্রতার হতো তবে। আরফান কেঁপে ওঠে। নম্রতার প্রতি তার প্রগাঢ় দুর্বলতা ধীরে ধীরে উপলব্ধি করে। অন্তুদের বাসা থেকে ফিরে মাত্রই বিছানায় গা এলিয়েছে নম্রতা। সারাদিনের দৌড়ঝাঁপ, ঢাকায় ফিরে বাসর ঘর গোছানো, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছে গা। 2 চোখ ভার করে আসতে চাইছে রাজ্যের ঘুম। কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল নম্রতা। ভাষা ভাষা কিছু স্বপ্নও বোধহয় দেখছিল। ঠিক তখনই ফোনের ঘন্টি বাজলো। নম্রতা ঘুমের মাঝেই চমকে উঠল। তন্দ্রাচ্ছন্ন চোখে ডাক্তার নামটা দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল নম্রতা। তাড়াতাড়ি ঘড়ি দেখলো, 1টা 20। আরফান যেখানে সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি ফোন দেয় না, সেখানে এত রাতে তার ফোন পেয়ে বোকা বনে গেল নম্রতা। ফোন রিসিভ করে সন্ধিহান কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল আরফান, কেমন আছেন আপনি? বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল নম্রতা। হতভম্ব ভাব কাটিয়ে বলল, হঠাৎ এত রাতে? উচিত হয়নি, রেখে দেব? না, তা কেন? এখনো রেগে আছেন? না। তাহলে কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন? আরফান লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, আমি হয়তো আপনাকে মিস করছি নম্রতা। আপনাকে দেখতে ইচ্ছে করছে, এই মুহূর্তে দেখতে ইচ্ছে করছে। এই অদ্ভুত ইচ্ছে কেন হচ্ছে আমার? আরফানের কণ্ঠে কি ছিল জানা নেই, কিন্তু সেই কণ্ঠে বলা বাক্যগুলো হঠাৎই বড় সুমধুর ঠেকল নম্রতার কানে। আরফানের অকপট প্রকাশে স্তম্ভিত হয়ে পড়ল সে। আরফানের করা প্রশ্নের কোনো সঠিক জবাব খুঁজে পাওয়া গেল না। খোঁজার চেষ্টায় হয়তো করল না নম্রতা। কানের মাঝে বৃষ্টির শব্দের মতো ছন্দ তুলে বাজতে লাগলো আরফানের কণ্ঠস্বর। বেশ কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর মৃদু কণ্ঠে প্রশ্ন করল আরফান, কালকের দাওয়াতটা নিচ্ছেন? দাওয়াত? অবাক হয়ে প্রশ্ন করল নম্রতা। ইদরার পক্ষ থেকে লঞ্চের দাওয়াত। আজ তো পারলেন না, কাল হবে। নম্রতাকে চুপ থাকতে দেখে কাতর স্বরে অনুরোধ করে বসলো আরফান। প্লিজ। আরফানের কথার ধরনে বারবার অবাক হচ্ছে নম্রতা। আরফান কখনোই এতটা দুর্বল ছিল না। তাদের সম্পর্কের শুরু থেকে আরফানের চেয়ে নম্রতার দুর্বলতাটাই ছিল বেশি। নম্রতাই কাছে আসার চেষ্টা করতো, ভালোবাসার চেষ্টা করতো। পাগলামো বাচ্চামো সবটাই ছিল নম্রতার। তবে আজ হঠাৎই অস্থিরতা কেন? বেলি আর গোলাপে ঢাকা বিছানায় শান্ত ভঙ্গিতে বসে আছে নীরা। অপরিচিত এই ঘরটা বেলি ফুলের তীব্র গন্ধে মৌ মৌ করছে।
বেলি ফুলের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ লাগছে নীরা। খুব পরিচিত একজনের অপেক্ষায় হাত পা অবশ্যই আসছে। বুকের ভেতর দামামা বাজাচ্ছে হৃৎপিণ্ড। বন্ধু থেকে স্বামী হয়ে ওঠা মানুষটি তার সাথে কেমন ব্যবহার করবে ভাবতে অস্থির লাগছে। চিরায়ত স্বামী স্ত্রীর মতোই কি কাটবে তাদের রাত? অন্তু কিভাবে নিবে তাকে? বেলি আর গোলাপের শোভামণ্ডিত ঘরটিতে হালকা নীল আলো জ্বলছে। দরজার পাশে ছোট্ট টেবিলটিতে ভিন্ন রকমের মোমো জ্বলতে দেখা যাচ্ছে। নিশুতি রাত দ্বিতীয় প্রহরে গা ভাসাতে রাতের শান্ত ঝিমঝিম শব্দে ধরফর করে উঠছে বুক। চারিদিকে অস্বস্তিকর নীরবতা। সেই নীরবতাকে আরো বেশি গা ছমছমে করে দেওয়ার জন্যই হয়তো ঘর জুড়ে বেলি ফুলের তীব্র সুগন্ধ। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসছে বেশ কিছু উৎসুক মানুষের আনন্দিত কণ্ঠস্বর, ক্ষীণ হাসির শব্দ। এগুলো কি তবে নাদিম রঞ্জন হতে পারে? নীরা দীর্ঘশ্বাস ফেলল। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে তার। ভারী শাড়ি আর অনেকক্ষণ টানা বসে থাকার জন্য ঝিমঝিম করছে পা। ভ্যাবসা গরমে চুলকাচ্ছে শরীর। নীরা অসহায় চোখে ঘড়ির দিকে তাকালো। 1:20। অন্তু কি তবে ঘরে আসবে না? একটা চিন্তার রেশ ধরে ধীরে ধীরে অসংখ্য চিন্তা উকি দিয়ে গেল মস্তিষ্কে। অন্তুর মনোভাব জানার ইচ্ছে ছটফট করে উঠল ভেতরটা। চিরায়ত স্বামীদের মতো অন্তুও কি খুব ঘনিষ্ঠ হতে চাইবে আজ, নাকি দুর্ব্যবহার করবে তার সাথে? বন্ধু অন্তুকে নীরা চিনে। বন্ধু অন্তুর আগাগোড়া পড়ে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু স্বামী হিসেবে অন্তু কিরকম হতে পারে তার বিন্দু বিসর্গ ধারণা করা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে ভয় আর অনিশ্চয়তায় গলা শুকিয়ে আসছে। এক চুমুক জলের জন্য হাঁ পিত্তেশ করে মরছে হৃৎপিণ্ড। নীরার হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘরে এলো অন্তু। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁইছে। অন্তু খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় ছিটকিনি দিয়ে ফ্যানের সুইচ চাপলো। কয়েক সেকেন্ড বিলম্ব করে ভো ভো শব্দ তুলে ঘুরতে লাগলো বৈদ্যুতিক পাখা। অন্তু শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। টি টেবিলে থাকা পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। প্রতিটা কাজই সে করলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে। নীরার দিকে তাকালো না। অন্তুকে ঘরে ঢুকতে দেখে অস্বস্তিতে জড়সড় হয়ে পড়েছিল নীরা। তীব্র অস্বস্তি নিয়ে অন্তুর দিকে এক পলক তাকাতেই দৃষ্টি থমকে গেল তার। চোখের পলকে বিশ্বাস করে নিল সাদা শেরওয়ানি গায়ে দাঁড়িয়ে থাকা মানুষটি পৃথিবীর সব থেকে সুপুরুষদের একজন। অন্তুর শ্যামকালো মুখের বিগলিত মায়া এর নারী অহংকারের সবটাই যেন ভেসে গেল নীরার। বুকের ভেতর শিরশির করে উঠল গুচ্ছ গুচ্ছ অনুভূতির বহর। বন্ধু থেকে স্বামিত্ব বরণ করা মানুষটির দিকে অপলক চোখে চেয়ে থেকে হঠাৎই উপলব্ধি করলো এই মানুষটিকে প্রচন্ড ভালোবাসে নীরা। তাকে দেখা মাত্রই তীব্র অনুভূতিতে ঝাপসা হয়ে আসে সব। অন্তু শেরওয়ানিটা খুলে রেখে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করলো। নীরার সামনে বিছানায় একটা সুতির শাড়ি রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পুরোটা সময় অন্তুকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলো নীরা। অন্তুর বেখেয়ালি চাহনি, প্রশস্ত কাঁধ, অনাবৃত রোমশ বুক, কপালের কুঞ্চন থেকে শুরু করে হাঁটা চালা সব। 15 মিনিটের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অন্তু। সারা মুখে বিন্দু বিন্দু পানির ছটা, চুলগুলো ভেজা, অগোছালো। নীরা আবারও অপলক চোখে চেয়ে রইল অন্তুর চোখে মুখে। তবে অন্তুর মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। তার হাবভাব দেখে মনে হলো তার নিজস্ব বিছানায় নীরা নামক মেয়েটার বসে থাকা, তার দিকে অহর্নিশ চেয়ে থাকা খুবই স্বাভাবিক একটা ঘটনা। অতীতে ঘটেছে, নিত্য নৈমিত্তিক ঘটছে, ভবিষ্যতেও এমনটাই ঘটবে। অন্তু হাতের তোয়ালেটা চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। নীরার দিকে পিঠ ফিরিয়ে চুপচাপ বসে রইল বেশ কিছুক্ষণ। একটাবারের জন্য নীরার দিকে চোখ তুলে তাকালো না। নীরার উদ্দেশ্যে একটা কথাও বলল না। নীরাও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে অন্তুর দেওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর আগ মুহূর্তে অসহায় চোখে চেয়ে রইল সাদা টি শার্ট গায়ে অন্তুর পিঠে। মুখের সাজগোজ তুলে গোসল করে বেরোতে বেরোতে প্রায় 1 ঘন্টা লেগে গেল নীরার। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অন্তু ঘুমাচ্ছে। বিছানায় ফুলের অংশবিশেষও অবশিষ্ট নেই। ধবধবে সাদা চাদরে সাদা টি শার্ট গায়ে ঘুমিয়ে আছে শ্যামকালো এক যুবক। নীরা ধীর পায়ে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। বাম পাশে একজনা শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখে ডান পাশ ঘেঁষে শুয়েছে অন্তু। বাম হাতটা মাথার নিচে দিয়ে ডান হাতটাকে কপালের উপর আড়াআড়িভাবে স্থান দিয়েছে সে। কপালটা হালকা কুঁচকে আছে। নীরা বুঝলো তার এই বিছানায় অন্তুর পাশে ঘুমানোর অনুমতি আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো। অভিমান ভরা চোখে অন্তুর মুখের দিকে চেয়ে রইল অল্প কিছুক্ষণ। বালিশ টেনে গুটিসুটি হয়ে শুয়ে পড়তেই টপাটপ চোখের জলে বালিশ ভিজল। জীবনের প্রথম কোনো পুরুষের বিছানায় এসে মনের একটা অংশ অস্বস্তিতে কাদা হয়ে গেলেও অপর একটি অংশ খুব করে চাইতে লাগলো অন্তু তাকে জড়িয়ে ধরুক, বুকের খুব কাছে নিয়ে খুব যত্ন করে ঘুম পাড়াক। কতদিন ঘুমায় না নীরা। অন্তু না হয় এবার একটু ঘুম পাড়া নিয়ে ওষুধ হোক। সকালে ঘুম থেকে উঠে অন্তুকে বিছানায় পেল না নীরা। ঘড়ির কাঁটা তখন 8:30 ঘরে। নীরা ধরফর করে উঠে বসলো।
হাতে মুখে পানি দিয়ে বিছানা গোছালো। ঘড়িতে 9টা বাজতে চললেও কেউ ডাকতে এলো না তাকে। নতুন বউ হয়ে নিজ উদ্যোগে বাইরে যাওয়া উচিত হবে কিনা বুঝে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্তুর দুঃসম্পর্কের বোন দরজা থেকেই বাইরে আসার জন্য ডেকে গেল। নীরা অস্বস্তি আর অনিশ্চয়তা নিয়ে ঘর থেকে বেরোতেই মহিলাদের ফিসফাস কানে এলো। রান্নাঘরের কাছে দাঁড়িয়ে ছিল অন্তুর 2 ফুপু আর খালা। নীরাকে বেরোতে দেখে চোখ কপালে তুলে বলল, নতুন বউ কি এত ঘুমালে চলে নাকি? আমাদের সময় ফজরের আগে উঠে মশলা বাটতে হতো, 100 মানুষের রান্না করতে হয়েছে। নতুন বউ কি মশলা বাটতে পারে? নীরা মাথার কাপড় ঠিক করে নিয়ে মাথা নাড়ল। অন্তুর বড় ফুপু 1 গামলা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ধরিয়ে দিয়ে বললেন, এগুলো বেটে ফেলো তো, তোমাদের তো বউ ভাত হচ্ছে না। আমরা আজই পত্রপাত বিধায়ী হচ্ছি সব। যাওয়ার আগে অন্তুর বউয়ের হাতে রান্না খেয়ে যাই। হাঁসের মাংসটা মরিচ বাটা দিয়ে রাঁধবা। বড় ভাবি দুপুরে অন্তুর বউ রাঁধবো। আপনার ছুটি। কড়াইয়ে খুন্তি চালাতে চালাতেই মুখ ফিরিয়ে তাকালেন জাহানারা। থমথমে মুখে নীরাকে একবার পর্যবেক্ষণ করে আবারও নিজের কাজে মন দিলেন। মুহূর্তের মধ্যেই নীরাকে শিল নোড়া ধরিয়ে দেওয়া হলো। নীরাটু শব্দ না করে মশলা বাটতে বসলো। কাল নম্রতা ছোঁয়া ফিরে যাওয়ার আগে জোরপূর্বক কয়েক লোকমা খাইয়ে রেখে গিয়েছিল তাকে। তখন মানসিক চাপার চিন্তায় খেতে পারেনি নীরা। গা গুলাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। এখন ক্ষুধায় পেট জ্বালা করছে, অথচ খাবার মুখে দেওয়ার উপায় নেই। অতগুলো পেঁয়াজ রসুন ছিলে বাড়তে বাড়তে চোখে মুখে জ্বালা ধরে গেল নীরার। এক পর্যায়ে হাতের মাংসপেশিগুলোতেও চিনচিনে ব্যথা করে উঠল। হাত দুটো বার দুয়েক ঝাঁকিয়ে আবারও নিজের কাজে মন দিল নীরা। কাঁচামরিচ বাড়তে গিয়ে কচি হাত দুটোতে যেন আগুন ধরে গেল। সেই সাথে ফুপু খালা শাশুড়িদের ঝাঁঝালো কথার তোড়ে চোখ ফেটে জল গড়াতে চাইল নীরার। ফুপু শাশুড়ি হৈ হৈ করে বললেন, এভাবে কেউ মশলা বাটে? সারা পাতায় ছড়িয়ে ফেলেছি দেখি। কাজের মিল মিছিল জানো না? আমাদের সময় হলে শাশুড়ি একদম মুখ গুজে দিত। আমাদের স্বর্ণা কি সুন্দর মশলা বাটে। এমন হাজারো কথায় বুকটা ঝাঁঝা করে উঠল নীরার। হঠাৎ করে মায়ের মুখটা ভেসে উঠল চোখে। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে অভাব অনটনে পড়ে গিয়েছিল তারা। কত টানাপোড়ানে জীবন কাটাতে হয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এত কিছুর পরও মেয়ে দুটোকে বুকে আগলে বড় করেছেন মা। সময়ে অসময়ে ঝাঁঝালো ভারী কথাও শুনিয়েছেন, কিন্তু পর মুহূর্তে পরম মমতায় আগলে নিয়েছেন বুকে। হাত জ্বালার ভয়ে মরিচ কাটতে না দেওয়া তার মেয়েটি আজ মরিচ বাটতে বসেছে দেখলে কি মা আতকে আতকে উঠতো না? মেয়ের জ্বালায় মেয়ের আগে কি তার চোখে জল টলমল করতো না? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মাথা নিচু করে অসহ্য জ্বালা আর ব্যথা সহ্য করতে করতেই বুঝলো বাড়ির বউ আসলে বাড়ির কেউ নয়। তাদের প্রতি সহানুভূতি দেখানোই সমাজের সবচেয়ে বড় অন্যায়। পরিষ্কার ঝকঝকে পবিত্র সমাজটা কি অত বড় অন্যায় করতে পারে? কখনো নয়। চোখের উপর কড়া রোদের ঝাপটায় ঘুম ভাঙল নাদিমের। পায়ের 2 আঙ্গুল দিয়ে জানালার পাল্লাটা ঠেলে দিয়ে বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুলো। চোখ বন্ধ করে কিছুক্ষণ পড়ে থেকেও ঘুমের দেখা পাওয়া গেল না। মাথা ঝিমঝিম করছে। একটু আগে খুব ফালতু একটা স্বপ্ন দেখায় মেজাজ চটে গিয়েছে। স্বপ্নে বড় মামা হাসতে হাসতে রক্ত বমি করে পৃথিবী ভরিয়ে ফেলছেন। মানুষ কখনো হেসে হেসে রক্ত বমি করে কিনা জানা নেই নাদিমের। রক্ত বমি কখনোই আনন্দের কোনো ব্যাপার নয়। বমি করাও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। কাঁদতে কাঁদতে বমি করলেও ঠিক ছিল। কেউ হাসতে হাসতে বমি করবে কেন? আর বমি করলেও বমিতে বমিতে পৃথিবী ভাসিয়ে ফেলতে হবে কেন? নাদিম বড় মামাকে বিশ্রী কিছু গালি দিয়ে উঠে বসলো। স্বপ্ন নিয়ে থিওরিটা আজ মিথ্যে বলে মনে হচ্ছে তার। মাথা চুলগুলো ঝাঁকিয়ে বেখেয়ালে পাশের বিছানায় তাকাতেই চমকে উঠল নাদিম। চোখ বড় করে তাকিয়ে বুকে থুতু ছিটালো। বিশাল একটা হাই তুলে বিশ্রী একটা গালি দিয়ে বলল, ডর দেখাই দিছিলি শালা। অন্তুর জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকালো। পায়ের জুতোটা নাদিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর ভাষা ভয়ানক বাজে হচ্ছে দিন দিন। এত অশ্লীল গালি তা আমি মনেও আনতে পারিনি কোনোদিন। নাদিম দাঁত বের করে হাসলো। জুতোটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে বলল, আরে মামা, আমি সিঙ্গেল মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারলাম না, আর তুই বাসর টাসর সেরে দানমণি থেকে শাহবাগ চলে এলি। বাহ, রাতে কি ঘটলো? কথাটা বলে ভ্রু নাচিয়ে নিঃশব্দে হাসতে লাগলো নাদিম। ঘড়ি দেখ বলত, অলমোস্ট 1:30 বাজে। তুই উঠিস নেই বলে যে সূর্য ওঠে নেই এমন নয়। এতক্ষণে 10 বার বাসর করে ফেলা যাবে। অন্তুর কথায় শব্দ করে হেসে উঠল নাদিম। অন্তু চোখ পাকিয়ে বলল, হাসছিস কেন? নাদিম হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। কোনরূপ হাসি চেপে বলল, রাতে তাহলে এই ঘটলো? 10 বার আমাদের নিরু তোর বউ বলে কিছু কইতে পারছিস না, মনোভাবটা বুঝানে প্লিজ। কথাটা বলে আবারও দৈত্যের মতো হাসতে লাগলো নাদিম। অন্তু পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল।
নাদিমের হাসি যেন আরো বিস্তৃত হলো। ঠিক সেই সময় রুমের ভেতর এলো রঞ্জন, হাতে খাবার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।